হ্যালো ভিউয়ার্স, চেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B1 পেপারটি রয়েছে চীনের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, চীনের আফিম যুদ্ধে আফিম কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং আফিম যুদ্ধ বন্ধের জন্য বা আফিম ব্যবসা বন্ধের জন্য কমিশনার লিন শেশুর কি অবদান। দেখো, এর আগের বছরের যে প্রশ্ন পরীক্ষায় এসছে এই জায়গা থেকে, সেটা কিন্তু 20 নম্বরের বড় প্রশ্ন এসছে। অর্থাৎ এসছে এইভাবে, প্রথম ইঙ্গো চীন যুদ্ধ, প্রথম ইঙ্গো চীন যুদ্ধ মানেই কিন্তু প্রথম আফিম যুদ্ধের কথা বলা হচ্ছে। এই প্রথম আফিম যুদ্ধ 20 নম্বরে এসছে। এবার তোমাদের জন্য 2024-25 সাজেশন অনুযায়ী এবার ইম্পর্টেন্ট এটি 10 নম্বরের জন্য। অর্থাৎ প্রথম আফিম যুদ্ধে আফিম কতটা গুরুত্বপূর্ণ এবং আফিম বাণিজ্য বন্ধে কমিশনার লিন শেশুর কি অবদান, এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে এর 10 নম্বরের উত্তরপত্র তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। হিস্ট্রি অনার্স 5th সেম ডিএসসি B1, এখানে 10 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন, আফিম যুদ্ধে আফিম কি একমাত্র কারণ ছিল বা আফিম যুদ্ধে আফিম কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর এই প্রশ্নের আরেকটি পার্ট রয়েছে, আফিম বাণিজ্য বন্ধে কমিশনার লিন শেশুর ভূমিকা কি। তা আফিম ব্যবসা সম্পর্কে আগে একটু জানতে হবে। চীনে প্রথম ক্যান্টন, একমাত্র বন্দর ক্যান্টনে বিদেশিরা বাণিজ্য করত এবং সেখানে পর্তুগিজরাই কিন্তু বাণিজ্য করার অধিকার প্রথমে পেয়েছিল, শুধুমাত্র ক্যান্টনে, অন্য কোনো বন্দরে নয়। কারণ চীনারা বিশ্বাস করতেন যে তাদের যে ঐতিহ্য, দেশীয় সংস্কৃতি, সেটা অনেক উৎকৃষ্ট, বিদেশি ঐতিহ্য অনেক নিকৃষ্ট মানের, তাই তাদের সংস্পর্শে তারা যেতে চায়নি। তাই পাশ্চাত্য সভ্যতা থেকে সবসময় চীন নিজেকে দূরে সরিয়ে রেখেছে এবং পাশ্চাত্য সভ্যতার কাছে চীন নিজের দরজাকে বন্ধ করে রেখেছে। তা সত্ত্বেও চীনের যে চা এবং রেশম ইউরোপের বাজারে খুবই চাহিদা ছিল, তাই ইউরোপীয় বণিকরা চীন দেশ থেকে এই চীনের চা এবং আফিম সংগ্রহ করে বিদেশে গিয়ে বিক্রি করত। তাই এই বাণিজ্য অত্যন্ত লাভজনক ছিল। তাই পর্তুগিজ বণিকরা এই ক্যান্টন বন্দরে এসে তারা বাণিজ্য করার অনুমতি চায় এবং চীনের যে রাজদরবার সম্রাটের কাছে নানা রকম উপঢৌকন পেশ করে, অর্থাৎ নজরানা পেশ করে, যেটা চীনের রাজদরবারের একটা প্রথা ছিল, সেই নজরানা প্রথা, এবং চীনার সম্রাটের সাথে দেখা করতে গেলে যে নতজানু হওয়া তার সামনে, যে কাওটাও প্রথা, এগুলির ভিতর দিয়ে তারা একটা সীমিত গণ্ডির মধ্যে বাণিজ্য করার অধিকার লাভ করে ক্যান্টনে। বছরের একটা নির্দিষ্ট সময় ক্যান্টনে বাণিজ্য করত, বাকি সময় ক্যান্টন ছেড়ে তারা ম্যাকাও দ্বীপে গিয়ে, সমুদ্রের মাঝে এক দ্বীপে গিয়ে তাদের থাকতে হতো। তো এইভাবে তারা নানা রকম বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু পর্তুগিজরা বাণিজ্য করছিল। এছাড়া বাণিজ্য করার ক্ষেত্রে তারা কোহং বণিকদের মাধ্যমে বাণিজ্য করতে হতো। এই কোহং বণিক চীনের রাজদরবার থেকে এদেরকে নিয়োগ করা হয়েছিল। এই বণিক মারফত, অর্থাৎ চীনা দালালদের মারফত, এইসব বিদেশি বণিক পর্তুগিজদের বাণিজ্য করতে হতো। পর্তুগিজদের দেখা দেখি এই জায়গায় আবির্ভূত হয় ইংরেজরা। ইংরেজরা এখানে ভারত থেকে আফিম নিয়ে গিয়ে এখানে প্রথমে বিনা পয়সায় সেই আফিম সাপ্লাই করে এবং পরে যখন চীনের মানুষ এই আফিমের নেশায় বুঁদ হয়ে যায়, তখন তারা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে আফিম বিক্রি করতে থাকে। একটা সময় আফিম ব্যাপক পরিমাণে চীনে সাপ্লাই করা হয় এবং সেই আফিম কিন্তু যেহেতু ভারত থেকে, ভারতের ইংরেজ কর্তৃপক্ষ এখান থেকে আফিম নিয়ে গিয়ে চীনের ক্যান্টনের বন্দরের মধ্য দিয়ে তারা চীন দেশে আফিম সাপ্লাই করত এবং এই আফিম বাণিজ্য অত্যন্ত লাভজনক একটা বাণিজ্যে পরিণত হয়েছিল ইংরেজদের কাছে। 1700 খ্রিস্টাব্দে আফিম ব্যবসা শুরু হয়, তখন বছরে আফিমের সাপ্লাই ছিল 2000 পেটি, কিন্তু 1800 শতকে গিয়ে দেখা যায় যে এই আফিমের সাপ্লাই বছরে প্রায় 40,000 পেটিতে গিয়ে দাঁড়ায়। তা প্রথম দিকে চীনের রাজদরবার, চীনের যারা কর্তৃপক্ষ বা কোহং বণিক, তারা আফিমের এই প্রভাব, ক্ষতিকারক প্রভাব সম্পর্কে ওয়াকিবহল ছিলেন না। কিন্তু পরবর্তীতে তারা দেখেন যে চীনের 90% মানুষ কি তারও বেশি মানুষ এই আফিমের নেশায় বুঁদ হয়ে আছে। সরকারি কর্মচারী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই আফিমের নেশায় বুঁদ হয়ে আছে এবং চীন দেশেও আফিমের যে চাষ, সেই চাষ কিন্তু শুরু হয়ে গেছে। ফলে চীনের রাজদরবার থেকে আফিম ব্যবসা বন্ধ করার জন্য তারা পদক্ষেপ নেয়, নানাভাবে এই ইংরেজদেরকে তারা বারণ করে
কিন্তু ইংরেজ কর্তৃপক্ষ তাদের এই বারণ কিন্তু উপেক্ষা করেও এই বাণিজ্য চালিয়ে যেতে থাকে। এবং একটা সময় কমিশনার মানে ক্যান্টনের এক কমিশনার হিসেবে কমিশনার লিন শেশুকে পাঠানো হয়। তিনি ছিলেন একজন নির্ভীক রাজকর্মচারী, খুব সাহসী রাজকর্মচারী। তাকে দায়িত্ব দিয়ে চীনা রাজদরবার থেকে তাকে চীনের ক্যান্টন বন্দরে পাঠানো হয়। কমিশনার লিন শেশু ইংরেজদেরকে সতর্ক করে দেওয়ার পরেও যখন তারা কথা শোনেনি, তখন কমিশনার লিন শেশু চীনা মানে ক্যান্টনের যে ইংরেজদের কুঠি রয়েছে সেই কুঠি আক্রমণ করে এবং কুঠির ভিতরে যে চায়ের মানে যে আফিমের পেটি ছিল সেই আফিমের 2000 পেটি বাজেয়াপ্ত করে তাকে নষ্ট করে দেয়। এই ঘটনায় চীনের ইংরেজ কর্তৃপক্ষ বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা $10 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে এবং সেই অর্থ যখন চীনা সরকার দিতে রাজি হয়নি, তখন ইংরেজ কর্তৃপক্ষ চীনের সাথে যুদ্ধ ঘোষণা করে, চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং শুরু হয় প্রথম আফিম যুদ্ধ। এবং এই যুদ্ধে চীন শোচনীয়ভাবে পরাজিত হয়। চীন শোচনীয়ভাবে পরাজিত হওয়ার ফলে চীনের সাথে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় এবং ক্যান্টন সহ আরো 5টি বন্দর ইংরেজ কর্তৃপক্ষের জন্য বা ইংরেজদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং এই আফিম বাণিজ্য অনেকটা যেন লাইসেন্স প্রাপ্ত একটা বাণিজ্যে পরিণত হয়। তো এইভাবে আফিম বাণিজ্য ইংরেজদের হাত ধরেই চীনে শুরু হয় এবং এই আফিম বাণিজ্যকে কেন্দ্র করেই প্রথম পাশ্চাত্য শক্তি ইংরেজদের সাথে চীনের যুদ্ধ বাঁধে। পরবর্তীতে আবারও একটি যুদ্ধ বাঁধে, দ্বিতীয় আফিম যুদ্ধ। সেই যুদ্ধেও কিন্তু চীন পরাজিত হয় এবং এই যুদ্ধের ফলে চীনের সাথে নানা রকম অসম চুক্তি স্বাক্ষর করে বিভিন্ন পাশ্চাত্য শক্তিবর্গ এবং চীনে পাশ্চাত্য শক্তিবর্গের আগ্রাসন শুরু হয়ে যায়। অর্থাৎ চীন বিদেশিদের কাছে যে উন্মুক্ত হয়েছিল তার প্রধান মাধ্যম ছিল কিন্তু এই আফিম। আফিমকে কেন্দ্র করেই চীনে বিদেশিদের আনাগোনা শুরু হয় এবং একটা সময় এই আফিম যুদ্ধের ভিতর দিয়ে চীন উন্মুক্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আফিম কতটা গুরুত্বপূর্ণ ছিল এই আফিম যুদ্ধে? আফিমটাই কি একমাত্র কারণ? বিশিষ্ট চীনা গবেষক ইমানুয়েল শু তিনি বলেছেন, বা ফেয়ার ব্যাংকের মতো ঐতিহাসিকরা বলছেন যে এই প্রথম আফিম যুদ্ধে আফিম কিন্তু একমাত্র কারণ ছিল না, আফিম ছিল একটা উপলক্ষ মাত্র। কারণ ইংরেজ বণিকদের চীনে এসে যে নজরানা প্রথার ভিতর দিয়ে যে কাওটাও প্রথা, যেটা অপমানজনক একটি প্রথা, সেই প্রথার ভিতর দিয়ে এবং বাণিজ্য করতে হতো। এছাড়া তারা কোহং বণিক যারা চীনা দালাল তাদের মাধ্যমে বাণিজ্য করত। এতে তাদের প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হতো এই কোহং বণিকদের পিছনে। নানা রকম বাধা বিপত্তির ভিতর দিয়ে এই ইংরেজ বণিকদের সহ অন্যান্য বণিকদের বাণিজ্য করতে হয়েছিল। তাই একটা সময় তাদের সাথে যুদ্ধ কিন্তু অনিবার্য হয়ে পড়েছিল, কারণ ইংরেজ কর্তৃপক্ষ এই ব্যবস্থা আর মানতে রাজি ছিল না, তারা এর অবসান চাইছিল এবং সেখানে যুদ্ধ বাধাবার একটা অছিলা বা একটা উপায় ছিল এই আফিম। আফিম একটা অজুহাত ছিল, কিন্তু মূল কারণ কিন্তু অন্য কারণ ছিল, সেটা ইমানুয়েল শু কিন্তু উল্লেখ করেছেন। তা যাই হোক, এই ছিল আফিম যুদ্ধের আফিম কতটা গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং কমিশনার লিন শেশু তিনি একটা পদক্ষেপ নিয়েছিলেন, আফিমের পেটিগুলোকে নষ্ট করে দেন ক্যান্টনে। এর বিরুদ্ধেই কিন্তু প্রতিবাদ করে ইংরেজ কর্তৃপক্ষ যুদ্ধ ঘোষণা করে চীনের সাথে এবং শুরু হয় ইঙ্গো চীন যুদ্ধ বা প্রথম আফিম যুদ্ধ। এবং এই যুদ্ধ বাধার জন্য কমিশনার লিন শেশুকেই একমাত্র দায়ী করা হচ্ছে এবং যুদ্ধের পরে কমিশনার লিন শেশুকে অপসারণ করা হয় ক্যান্টন বন্দর থেকে এবং ইংরেজরা চীনের কাছ থেকে একটা বিপুল পরিমাণ অর্থ ক্ষতিপূরণ আদায় করে এই আফিমের পেটিগুলোকে নষ্ট করার জন্য। একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল কমিশনার লিন শেশু এই প্রথম আফিম যুদ্ধে। এবং প্রথম আফিম যুদ্ধে আফিম কিন্তু একমাত্র কারণ ছিল না, এটা ছিল যুদ্ধের অজুহাত, অছিলা অন্যান্য অনেক কারণের ফলে কিন্তু এই যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। তাই এটা 10 নম্বরের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এর যে উত্তরপত্র রয়েছে সেটা আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। আফিম যুদ্ধের প্রকৃতি ও কারণ আলোচনা করো, অথবা আফিম যুদ্ধের মূল কারণ কি আফিম ছিল? এর উত্তরটি এইভাবে লিখবে, আফিম বাণিজ্য চীনের বাণিজ্য পথ ও প্রকৃতিকে যেমন পাল্টে দিয়েছিল, তেমনি আফিমকে কেন্দ্র করেই একবার নয় পরপর দুবার চীন যুদ্ধে জড়িয়ে পড়ে। আফিমকে কেন্দ্র করেই প্রথম ও দ্বিতীয় ইঙ্গো চীন যুদ্ধ সংঘটিত হয়। 1830-এর দশকে আফিম ব্যবসার রমরমা
মধ্যে চীনের 90% মানুষ আফিমের নেশায় বুঁদ হয়েছিল। আফিমকে কেন্দ্র করেই ব্রিটিশ ঔপনিবেশিক হস্তক্ষেপ ক্রমশ আগ্রাসী চেহারা নেয়। চীনা সরকার কিংবা চীনা কোহং বণিকরা আফিম ব্যবসার কুফল সম্পর্কে বুঝতে পারেনি, কিন্তু পরবর্তীকালে যখন ভারত থেকে চীনে আফিম পাঠানোর পাশাপাশি চীনে আফিম চাষ ব্যাপকভাবে শুরু হয়, তখন চীন এই চাষে বাধা দানের চেষ্টা করে। পরের প্যারা দেখো, চীনা রূপা বিনিময় মুদ্রার মাধ্যম ছিল। আফিম কিনতে গিয়ে চীনে মজুদ রূপাতেও টান পড়ে, ফলে চীনের আভ্যন্তরীণ অর্থনীতিতে যে বিরূপ প্রভাব ফেলে, তার ফলেই বাণিজ্যিক সাম্যাবস্থা বিঘ্নিত হয়। চীনের প্রশাসক লিন শেশু এই আফিম বাণিজ্যে বাধা দানের চেষ্টা করে, ফলে প্রথম ইঙ্গো চীন যুদ্ধ শুরু হয়। ইতিমধ্যে চীনে ইউনান, ফুকিয়েন, চেকিয়াং, ওয়াংটুং, হোচুয়ান অঞ্চলে আফিম চাষের সূচনা হয়েছিল। ইমানুয়েল শু বলেছেন, 1834 থেকে 38 সালের মধ্যে চীনে বেআইনি আফিমের ব্যবসা সর্বাধিক বৃদ্ধি পেয়েছিল। আফিমের চোরাই ব্যবসা 1700 সাল থেকেই শুরু হয়। 1800 সালে চীনে আমদানি করা আফিমের পেটির সংখ্যা ছিল 2000 পেটি। 1838 সালে সেটি 40,000 পেটিতে পৌঁছায়। 1858 সালে কার্ল মার্কস চীনে আফিম ব্যবসা সম্পর্কে বলেছেন যে ঔপনিবেশিক আগ্রাসনে সামন্ততান্ত্রিক চীন আধা সামন্ততন্ত্রে পৌঁছেছিল। মাও সেতুং বলেন, চীনে বিদেশিরা আফিম ব্যবসাকে কেন্দ্র করেই প্রবেশ করে এবং হস্তশিল্পের ধ্বংসের মধ্য দিয়ে কম্প্রোডোর বুর্জুয়া শ্রেণী সাম্রাজ্যবাদের দালাল হিসাবে আত্মপ্রকাশ করে। মাও সেতুং মনে করেন আফিম নয়, ঔপনিবেশিক বাণিজ্যে আধা সাম্রাজ্যবাদী চরিত্রে পরিণত হয়। আফিম যুদ্ধে আফিমের কি ভূমিকা ছিল সেই বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মত রয়েছে। ফেয়ার ব্যাংক মনে করেন আফিম কোনো গুরুত্বপূর্ণ কারণ ছিল না। আফিম অনুপ্রবেশের মধ্য দিয়ে আফিম একটি অছিলায় পরিণত হয়। নজরানা পদ্ধতি, কাউটাও ব্যবস্থা, বিদেশি শক্তিগুলির মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা শেষ পর্যন্ত আফিম যুদ্ধে পরিণত হয়। আফিম যুদ্ধ সম্পর্কে তাং চুং দ্য ট্রুটন অ্যান্ড দ্য ড্রাগন গ্রন্থে বলেন, অবশ্যই আফিম বাণিজ্যে আফিম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আফিম বাণিজ্যে প্রাথমিকভাবে চীনের অর্থনীতিকে একেবারেই শেষ করে দেয়। পাশাপাশি চীনের সামাজিক জীবন, প্রথাগত সমাজ মূল্যবোধ, নৈতিকতা, এমনকি ধর্মীয় পরম্পরাকেও ভয়ঙ্করভাবে আফিম আঘাত করেছিল। ইমানুয়েল শু এক্ষেত্রে উল্লেখ করেছেন যে জনগণের মাত্রাতিরিক্ত মাদকাসক্তি এমন পর্যায়ে পৌঁছেছিল যে মাদকের সরবরাহকে তারা জাতীয় মূল্যেও অক্ষুণ্ণ রাখতে চেয়েছিল, যার ফলে আফিম সরবরাহের প্রতিরোধ গড়ে তুলতে চীন অযথা বিলম্ব করেছে। পরের প্যারা, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনে আফিমের একচেটিয়া ব্যবসা শুরু করে এবং আফিম চীনা বাজারের নিলামে বিক্রি শুরু হয়। ফেয়ার ব্যাংক বলেন, সরকারি কর্মচারীরা পর্যন্ত এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল এবং আফিম ব্যবসা বন্ধের জন্য যে জাহাজগুলি পাহারা দিত শেষ পর্যন্ত সেগুলির মাধ্যমেই চীনে আফিমের অবৈধ ব্যবসা শুরু হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও জার্ডাইন ম্যাসেফের কোম্পানি, জামশেদজি জিজাভাই কোম্পানি চীনে একচেটিয়া আফিমের ব্যবসা শুরু করে। ভারতীয় বণিকদের মধ্যে জামশেদজি, ঘনশ্যাম বিড়লা, চামারিয়া ভাতৃদ্বয় চীনে আফিম ব্যবসা চালাতো। 1820 থেকে 25 খ্রিস্টাব্দের মধ্যে বেআইনিভাবে বাৎসরিক 9,708 পেটি, 1825 থেকে 30-এর মধ্যে 18,712 পেটি, 1830 থেকে 35-এর মধ্যে 35,445 পেটি চীনে বেআইনিভাবে পাঠানো হয়। লক্ষণীয় বিষয় হলো মাত্র 10-15 বছরের মধ্যে বেআইনিভাবে 4 গুণ আফিমের পেটি চীনে প্রবেশ করে। কেমব্রিজ অর্থনৈতিক ঐতিহাসিকরা চীনে আফিম বাণিজ্যকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। 1820 সাল পর্যন্ত আফিম বাণিজ্য বৈধ ছিল, কিন্তু আফিমের অবৈধ ব্যবসা, বিশেষ করে সরকারি পর্যায়ে দুর্নীতি ও চীনা জীবনে আফিমের ভয়ঙ্কর প্রতিক্রিয়ার ফলেই শেষ পর্যন্ত প্রতিবাদ বিরোধিতা যুদ্ধে পরিণত হয়। তাং চুং 1820 সালে আফিমকে কেন্দ্র করে সরকারি নিষেধাজ্ঞাকে আফিম যুদ্ধের কারণ বলেছেন। সে চেং মনে করেন আফিম ছিল যুদ্ধের অছিলা মাত্র। চীনের প্রতি পশ্চিমী শক্তিগুলির মনোভাব শেষ পর্যন্ত যুদ্ধে পরিণত হয়। সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তিগুলি চেয়েছিল চীনের অর্থনীতিকে গ্রাস করতে, অথচ চীনে প্রচলিত মনোভাব ছিল আফিম নয়, যুদ্ধ নয়। প্রফেসর ফেয়ার ব্যাংক বলেন যে প্রথম ও দ্বিতীয় ইঙ্গোচীন যুদ্ধে মূল কারণ আফিম, অথচ আফিম একমাত্র কারণ ছিল না। এই যুদ্ধ বৈদেশিক শক্তিগুলো নিজেদের স্বার্থ রক্ষায়
চাপিয়ে দেয়, কারণ তারা জানতো চীনের আত্মরক্ষা করার ক্ষমতা নেই। হিস্ট্রি অফ মডার্ন চায়না সিরিজ পুস্তিকায় আফিম যুদ্ধকে চীনের প্রথম সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধের সংগ্রামের মর্যাদা দেওয়া হয়েছে। একটি বিষয় ভিনাক, ফেয়ারব্যাঙ্ক এবং ইমানুয়েল সু একমত যে আফিম যুদ্ধের কারণ হিসেবে আফিম ছিল উপলক্ষ মাত্র। প্রাথমিকভাবে ব্রিটেন চেয়েছিল চীনের অর্থনীতিকে গ্রাস করতে ও আধার সাম্রাজ্যবাদী ও উপনিবেশিক কাঠামোটিকে চীনের উপর চাপিয়ে দিতে। ভারতের প্রসঙ্গে পিটার মার্শাল যে আধার সাম্রাজ্যবাদী আগ্রাসনের উল্লেখ করেছেন সেটি রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেই চীনকে পরিবেষ্টিত করেছিল। বেআইনি ব্যবসা ও চীনের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়ার ফল ছিল অবশ্যই চীনের দিক থেকে সর্বস্ব পণ করে প্রতিরোধের লড়াই। শেষ পর্যন্ত যুদ্ধ ছিল একমাত্র পথ, তাই আফিম ছিল সবলের অছিলা মাত্র, যা প্রমাণ করেছিল দুর্বৃত্তের ছলের অভাব হয় না। কমিশনার লিন সম্বন্ধে কি জানো? দেখো, এই প্রশ্নটা এটা একটা পার্ট কোশ্চেন। এই আফিম যুদ্ধে আফিম কতটা গুরুত্বপূর্ণ এর সাথে কিন্তু এটা জুড়ে দিতে পারে। তোমরা সেক্ষেত্রে লিখবে, চীনের অন্যান্য সরকারি কর্মচারীদের মতো লিন শেশু ছিলেন জেন্ট্রি সম্প্রদায়ভুক্ত এবং কনফুসীয় চিন্তাধারা ও আদর্শের প্রতি অনুগত। প্রথম আফিম যুদ্ধে 1839 থেকে 42 সঙ্গে কমিশনার লিনের নাম বিশেষভাবে যুক্ত। আফিমের ব্যবসা বন্ধ করতে গিয়েই তিনি চীনকে একটি বিরাট সমস্যার সম্মুখীন করে তোলেন। সপ্তদশ শতাব্দীর শেষ দিক থেকে আফিমের ব্যবসা চীনে দ্রুত বৃদ্ধি পেতে থাকে, কিন্তু আফিমের ব্যবসা বন্ধ করা কমিশনার লিন তথা চীন সরকারের পক্ষে খুব সহজ ছিল না। এর প্রধান কারণ ছিল আফিমের ব্যবসায়ের প্রতি ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতা। তাছাড়া দুর্নীতিপরায়ণ চীনা রাজকর্মচারীরাও উৎকোচ গ্রহণ করে আফিম ব্যবসাকে নানাভাবে সাহায্য করত। এরূপ পরিস্থিতিতে চীনা সম্রাটের কোনো নিষেধাজ্ঞাই কার্যকরী করা অসম্ভব ছিল। 1838 খ্রিস্টাব্দে চীনা সম্রাট আফিমের ব্যবসা চিরদিনের জন্য বন্ধ করার উদ্দেশ্যে লিন শেশু নামক জনৈক সৎ এবং সাহসী কর্মচারীকে কমিশনার হিসেবে নিযুক্ত করে। আফিমের ব্যবসা বন্ধ করার মূল দায়িত্ব ছিল লিনের উপর অর্পণ করা হয়। কমিশনার লিনও কঠোর হাতে আফিমের ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যে সকল প্রকার ব্যবস্থা গ্রহণে কৃত সংকল্প হন। সর্বপ্রথমে তিনি আদেশ জারি করেন যে বিদেশিরা যেন তাদের মজুদ আফিম চীনা সরকারি দপ্তরে জমা দেয় এবং প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে তারা আর আফিম ব্যবসায় লিপ্ত হবে না। কিন্তু বিদেশি বণিকগণ এইসব প্রতিশ্রুতি দিতে অস্বীকার করলে লিন শেশু 1839 খ্রিস্টাব্দের 24 মার্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুপারিনটেন্ডেন্ট ক্যাপ্টেন এলিট সহ 350 জন বিদেশি বণিককে কুঠিতে সাময়িকভাবে বন্দী করেন। বণিকগণ তখন $6 মিলিয়ন অর্থমূল্যের 2000 পেটি আফিম সমর্পণ করে। লিনের নির্দেশে সমস্ত আফিম নষ্ট করা হয়। এই সঙ্গে লিন ঘোষণা করেন যে ভবিষ্যতে বিদেশি বণিকগণ আফিমের ব্যবসায় লিপ্ত হলে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের কথাও তিনি উল্লেখ করেন। কমিশনার লিনের নির্দেশ প্রচারিত হওয়ার পর 1839 আগস্ট সেপ্টেম্বর মাসে ইংরেজ বণিক নাবিকগণ প্রথম ক্যান্টন থেকে এবং পরে ম্যাকাও থেকে হংকংয়ে আশ্রয় নেয়। কিন্তু ইতিমধ্যে আফিমের ব্যবসায় কায়েমি স্বার্থের সঙ্গে জড়িত চীনের উচ্চপদস্থ কিছু সংখ্যক রাজ কর্মচারী লিনকে ক্যান্টন থেকে অপসারিত করার জন্য সচেষ্ট হয়ে ওঠে। রাজদরবারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও এইসব কর্মচারীদের প্রত্যক্ষ যোগাযোগ ছিল। ফলে লিন শেশু তার দায়িত্ব পুরোপুরি পালন করার পূর্বেই ক্যান্টন বন্দর থেকে স্থানান্তরিত হন এবং চীন শান নামক এক ধনী সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তিকে কমিশনার লিনের স্থলাভিষিক্ত করা হয়। কিন্তু চীনা সরকারের এই নীতি বিদেশি বণিকদের সন্তুষ্ট করতে পারেনি। সুতরাং তারা চীনের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করে তাদের স্বার্থ বজায় রাখতে প্রস্তুত হয়। তো এই ছিল চীনে আফিম যুদ্ধে আফিম কতটা গুরুত্বপূর্ণ বা একমাত্র কারণ ছিল কিনা এবং আফিম বাণিজ্য বন্ধে কমিশনার লিন শেশুর কি ভূমিকা, তার উপরে কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।